এখন আমরা ক্লাস 8-এর যে একটা কবিতা রয়েছে দ্য সি লেসন 6 জেমস রিভসের লেখা, তো সেটা একটু আমরা আলোচনা করব সবাই মিলে। এখানে প্রথমে আমরা কবি সম্পর্কে একটু জেনে নেব, কবি সম্পর্কে কী দেওয়া রয়েছে। একজন ব্রিটিশ অথার হচ্ছেন জেমস রিভস, ব্রিটিশ অথার। James Reeves 1909 to 1978 was a British author principally known for his poetry, plays and contribution to children literature। তাহলে জেমস রিভস তার যে জন্মেছিলেন 1909 এবং তার মৃত্যু হয়েছে কত সালে? 1978 সালে। তিনি একজন ব্রিটিশ লেখক এবং প্রধানত কী জন্য পরিচিত না, প্রিন্সিপালি নোন মানে প্রধানত তিনি পরিচিত কিসের জন্য? ফর দ্য পোয়েট্রি, কবিতার জন্য, প্লেজ নাটকের জন্য, অ্যান্ড কন্ট্রিবিউশন টু চিলড্রেন্স লিটারেচার এবং যে শিশুদের যে সাহিত্যের জন্য, শিশু সাহিত্যের জন্য তিনি কিন্তু সুপরিচিত। তো শিশু সাহিত্য মানে কি? ছোটদের জন্য তিনি লিখতেন, ছোটদের জন্য কবিতা হোক, ছোটদের জন্য গল্প হোক, বিভিন্ন কিছু ছোটদের জন্য লিখতেন, তার জন্যই কিন্তু তিনি বেশি পরিচিত। হিজ বুকস ইনক্লুডস, তার যে বইগুলো ইনক্লুড রয়েছে কি না, অ্যান্থোলজিজ ফর বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন্স। তার বইয়ের যে সংকলন, অ্যান্থোলজিস মানে কি? বিভিন্ন অথারের লেখাও তার মধ্যে ছাপা হয়েছে, বুঝতে পেরেছিস? একটা বইয়ের মধ্যে কি হয়, বিভিন্ন লেখকের গল্প প্রকাশিত হয়, সেই রকম গল্পের বইয়ের মধ্যে তারও বিভিন্ন গল্প বের হতো। কি কি বিষয়ে লেখা ছিল তার বইগুলো? বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন, বড়দের প্রাপ্তবয়স্কদের সম্পর্কে কিংবা ছোট ছোট ছেলেমেয়েদের সম্পর্কেও লেখা হতো। অর্থাৎ বাচ্চাদের লেখার সঙ্গে বড়দের লেখার একটু তফাৎ হয়, বাচ্চারা যে কথাগুলো হয়তো বুঝতে পারে, বড়রা সেগুলো বুঝতে পারে না, সেরকম। তো সেই রকম উভয় ধরনের লেখাও তিনি লিখতেন। হি ওয়াজ অলসো ওয়েল নোন অ্যাজ এ লিটারেরি ক্রিটিক। তিনি আরও পরিচিত ছিলেন, আরও সুপরিচিত ছিলেন কিসের জন্য? এ লিটারেরি ক্রিটিক, অর্থাৎ সাহিত্য সমালোচক, সাহিত্যের সমালোচনা তিনি করতেন। অর্থাৎ কে কীরকম লেখাটা লিখেছে, কী ধরনের লেখা লিখেছে সেটা নিয়ে ক্রিটিক করতেন। অ্যান্ড ব্রডকাস্টার, এবং সম্প্রচারকও ছিলেন, অর্থাৎ কোনো হয়তো সংবাদ মাধ্যম বা প্রচার মাধ্যমের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তো এটা হচ্ছে জেমস রিভসের সম্পর্কে একটা ছোট্ট কাহিনী দেওয়া রয়েছে। তো আমরা তার লেখার মধ্যে নিশ্চয়ই ছোটদের লেখার বৈশিষ্ট্যগুলোও পাবো। তো এরপরে আমরা লেটস শেয়ারে দেখ কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে। কি রয়েছে প্রথম প্রশ্নটা? উইথ হুইচ ওয়াটার বডি ক্যান ইউ অ্যাসোসিয়েট অফ দ্য ফলোয়িং ভিজুয়াল ইমেজ? উইথ হুইচ ওয়াটার বডি, জলের কোন প্রকৃতির সঙ্গে ইউ ক্যান অ্যাসোসিয়েট, তুমি মিল খুঁজে পাবে দ্য ফলোয়িং ভিজুয়াল ইমেজ, এই যে নিম্নলিখিত যে ভিজুয়াল মানে কি দৃশ্যমান যে চিত্রগুলো তুলে ধরা হচ্ছে, সেগুলোর দ্বারা তুমি সমুদ্রের কোনটার তুলনা তুমি পাবে? যে সমুদ্র, যেমন কি স্যান্ডি শোর, স্যান্ডি মানে কি? বালিযুক্ত উপকূল অঞ্চল। সল্টি ওয়াটার, লবণাক্ত জল। ফোম মানে কি? ফেনা, ভরা যাকে বলে। ওয়েভস মানে তরঙ্গ। এইগুলোর দ্বারা আমরা কোনটাকে বোঝাচ্ছি? সমুদ্রের কোন অংশের কথা বোঝাচ্ছে? সমুদ্রের ওই যে প্রান্তের ঢেউয়ের কথা বলা হচ্ছে। সমুদ্রের তো বিভিন্ন জায়গা থাকে, সমুদ্রের মাঝখান থাকে একেবারে প্রান্ত ভাগের দিকে যেখানে বারবার ঢেউ ওঠে, অর্থাৎ উপকূল অঞ্চলে সমুদ্রের যে অঞ্চলকে বোঝানো হচ্ছে। বোঝা গেছে? এবারে 2 নম্বরের একটা ক্লু রয়েছে, অর্থাৎ আমরা নিশ্চয়ই এই যে সমুদ্রতে কী কী পড়তে যাচ্ছি তার বিষয়ে আমাদেরকে মনটাকে আগে তৈরি করা হচ্ছে। সেকেন্ডে রয়েছে দেখ, উই অবটেন মেক কম্প্যারিজনস টু এক্সপ্রেস অ্যান আইডিয়া মোর ভিভাইডলি। অনেক সময় উই অবটেন আমরা প্রায়ই কী করি? মেক কম্প্যারিজন, তুলনা ডেকে আনি, তুলনা করতে থাকি। টু এক্সপ্রেস অ্যান আইডিয়া, কোনো একটা যে ধ্যান ধারণাকে আমরা প্রকাশ করার জন্য একটা তুলনা ডেকে আনি। আইডিয়া মোর ভিভাইডলি, আরও মানে জীবন্ত করে তুলে ধরার জন্য আমরা কী করি? অনেক সময় তুলনা করতে থাকি। যেমন বলি যে অ্যাজ রেড অ্যাজ এ রোজ, গোলাপের মতো লাল, তার মুখটা কি? অ্যাজ রোজ অ্যাজ গোলাপ, অর্থাৎ কি? যেন গোলাপটা হচ্ছে গোলাপের মতো তার মুখটা। ব্রেভ অ্যাজ লায়ন, অর্থাৎ কিংবা হচ্ছে কি? সিংহের মতো সাহসী। তাহলে এই যে বিভিন্ন গুণগুলোকে আমরা এই যে সিমিলির ইউজ, তোরা এর আগে চ্যাপ্টারগুলোতে পড়েছিস কিংবা ক্লাস 7-এ পড়ে এসেছিস। সিমিলি যে কম্পেয়ার করার জন্য ব্যবহার করা হয়, তো এইরকম ব্যবহার করা। তো ইফ ইউ আস্ক টু কম্পেয়ার দ্য সি, যদি তোমাকে এখন বলা হয় তোমরা যেভাবে তুলনা করিস সমুদ্রকে, যদি তোমাদেরকে এভাবে তুলনা করতে দেওয়া হয় টু অ্যান এনিম্যাল, কোনো পশুর সঙ্গে তুলনা করতে বলা হয়, তোমরা কার সঙ্গে করবে? টু হুইচ অ্যানিম্যাল উড ইউ কম্পেয়ার ইট, কোন পশুর সঙ্গে তুমি সমুদ্রটাকে তুলনা করবে? অ্যান্ড হোয়াই, এবং কেন করবে সেটা নিশ্চয়ই আমরা এই কবিতাটা যেটা পড়তে যাচ্ছি সেইখানে কোনো একটা পশুর সঙ্গে নিশ্চয়ই তুলনা আমরা পাবো সমুদ্রের। বোঝা গেছে? তো আমরা দেখা যাক কবিতাটা কি রয়েছে।
লেটস রিড দিয়ে শুরু হচ্ছে, আমরা পড়ছি লাইন বাই লাইন। না, দ্য সি ইজ এ হাংরি ডগ, জায়েন্ট অ্যান্ড গ্রে। সমুদ্র হচ্ছে একটা যেন ক্ষুধার্ত কুকুরের মতো। এখানে কুকুরের সঙ্গে সমুদ্রের যে তাকে তুলনা করা হয়েছে, জায়েন্ট অ্যান্ড গ্রে, দৈত্যাকার এবং ধূসর বর্ণ বিশিষ্ট। সমুদ্রকে আমরা কিন্তু স্বচ্ছ স্পষ্ট করে দেখতে পাই না, আমরা বেশি দূর পর্যন্ত দেখতে পাই না। সোজাসুজি তাকালে 1-2 কিলোমিটার পর্যন্ত দেখা যাবে, তারপরে কিন্তু সব ধোঁয়াশা দেখা যাবে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা সমুদ্রকে এক বিরাট দৈত্যের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে, এবং ধূসর বর্ণের দৈত্য। ধূসর রংটার দ্বারা কি বোঝানো হয়, যে অস্পষ্টতা, তার ভেতরে যে কি জিনিস রয়েছে সেটা সঠিক করে কেউ বলতে জানে না। সমুদ্রের ভেতরে যে কি রয়েছে, সমুদ্রের দুপুর তো দেখাই যায় না। তো সেখানে যখন দিকে তাকানো হয় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে, তো ধূসর যেন দৈত্যের সঙ্গে তিনি তুলনা করেছেন লেখক এখানে, এবং একটা যেন ক্ষুধার্ত যে কুকুরের সঙ্গে তিনি এখানে তুলনা করেছেন। এবারে কি বলছে, হি রোলস অন দ্য বিচ অল ডে, সারা দিন জুড়ে সে সমুদ্রের পাড়ে এসে শুধু গড়াগড়ি খায়, রোল করে। রোল করা মানে কি, তোরা এগ রোল খেয়েছিস না, গোল করে খেতে দিতে হয়, সেই রোল করে এগকে রোল করে খাওয়ার দিতে হয়। এটা খুব প্রিয় খাদ্য, তোরা খেয়ে রাখবি মাঝে মধ্যে, এবং গরম গরমও পাওয়া যায়। তো সেই রোল করে দিনের পর দিন, যে সারাদিন ধরে সেখানে সমুদ্রের পাড়ে রোল করতে থাকে। উইথ হিজ ক্ল্যাশিং টিথ, তার যে সেই তীক্ষ্ণ দাঁত, উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ, তার সেই যে অমসৃণ যে মানে কি, যে থাবা যাকে বলো, মানে কি, অর্থাৎ মুখের যে হাঁটাকে দিয়ে এবং তার দাঁত নিয়ে সারাক্ষণ যেন সে দাঁতের মতো করে বের করে রেখেছে। অর্থাৎ আমরা কি দেখি, সমুদ্রের পাড়ে যখন ঢেউগুলো এসে পড়ে, সে ঢেউয়ের ধাক্কাতে কিন্তু জল ভাগগুলো কিন্তু একটু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সাদা সাদা টুকরো টুকরোতে ছড়িয়ে পড়ে গোলাকার হয়ে, যেন এটাকে লেখক কবি তুলনা করেছেন যে কুকুরের একটা মুখের সঙ্গে তিনি তুলনা করেছেন। একটা হিংস্র পশু যেন খাওয়ার জন্য সর্বক্ষণ হাঁ করে বসে আছে, এবং তার সেই যে তীক্ষ্ণ দাঁতগুলোর সঙ্গে সমুদ্রের সেই জলের ঢেউয়ের যে গোলাকার ঢেউটাকে তিনি তুলনা করেছেন। আওয়ার আপন আওয়ার হি ন্যাজ গঞ্জ, অর্থাৎ কি, ঘন্টার পর ঘন্টা সে কি করে, যেন পাক খায়। সেখানে সে কি করবে, সেটা চিবাতে থাকছে, সারাক্ষণ যেন সে হাঁ করে চিবাচ্ছে, পাড়ের দিকে যা কিছু পাচ্ছে সর্বক্ষণ যেন সে গঞ্জ করছে, ন্যাজ করছে। দি রামলিং টাম্বলিং স্টোন, সেই ঢেউটা যখন আমরা জানি যে পাড়ে এসে পৌঁছায়, সেই পাড়ে পড়ে থাকা যে নুড়ি পাথর কাঁকড় এগুলো বারবার দেখবি গড়াতে থাকে, গড়িয়ে যায় একবার উপরের দিকে, আবার গড়িয়ে যায় টানের সঙ্গে সঙ্গে। তো ওরা কোন কোন সমুদ্র পাড়ে গেছিস, দীঘা গেছিস, দীঘার ঢেউ দেখেছিস, কিংবা পুরী যদি কেউ গেছিস, পুরীর ঢেউ কিন্তু অনেক জোরে ঢেউ, সেখানে ঢেউটা যেমনভাবে জোরেও আসে আবার জোরে টেনেও নিয়ে যায়। তো এই সমস্ত সমুদ্রে, কিংবা গোয়া যদি যেতে থাকিস, কিংবা তোরা যদি বিশাখাপত্তনমে সেখানে যাস, সেখানে দেখতে পারবে ভাইজ্যাক, এই সমস্ত জায়গায় যে সমুদ্রের পাড়গুলো রয়েছে না, সেই ঢেউগুলোকে দেখবি, যখন পাড়ে ঢেউগুলো এসে পড়ে অনেক ধুলাবালিগুলো পাথর টাথরগুলোকে নিয়ে যাবে, আবার টেনে নিয়ে যাবে। অর্থাৎ সেইগুলোকে যেন বলা হচ্ছে বারবার পাথরগুলোকে সে খাচ্ছে। পাথরগুলোকে এখানে তুলনা করা হয়েছে পশু পাখিদের হাড়ের সঙ্গে যেন তুলনা করা হয়েছে, সেই হাড়গুলোকে সর্বক্ষণ যেন সে খাচ্ছে। দি জায়েন্ট সি ডগ মোনস, সর্বক্ষণ যেন সেই যে দৈত্যাকার যে সমুদ্ররূপী যে কুকুরটা, মোনস মানে যেন গঁ গঁ আওয়াজ করছে। তোরা সমুদ্রের পাড়ে পৌঁছালে দেখবি একটা বিশেষ রকমের আওয়াজ সবসময় আসছে, যেন, বুঝতে পেরেছিস, সেই যে আওয়াজটাকে যে কুকুরের গোঙানির সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যান্ড লিকিং হিজ গ্রেসি পজ, লিকিং মানে কি, সে যেন সবসময় তার আঠালো বা কর্দমাক্ত যে পাটাকে যেন চাটছে। গ্রেসি পজ মানে কি, থাবাগুলোকে, কুকুর যেন ভর করে মুখ হাঁ করে বসে আছে এবং তার পাগুলো সবসময় ভিজে যাচ্ছে, সেই ভেজা ভেজা পাগুলোকে সে যেন সবসময় চাটছে। লিকিং মানে কি, চেটে চেটে খাচ্ছে তার সেই রসালো বা আঠালো পাগুলোকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সারা দিন ধরে কুকুরটা যেন সমুদ্রের পাড়ে বসে আছে, তার সারা দেহটাকে দূর থেকে দেখলে মনে হচ্ছে দৈত্যাকার দেহের সঙ্গে তুলনা করছে, এবং তার পাড়ের দিকে অবস্থিত তার বৃহৎ যে মুখখানা, যে দাঁত বের করে যেন বসে আছে এবং সর্বক্ষণ পাথরগুলোকে খাচ্ছে আর আওয়াজ করে যাচ্ছে। তো এইখানে প্রথমে আমরা সারা দিনের ঘটনাটা পড়লাম, এর পরের পোর্শনে আমরা দেখছি কি আছে। অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোডস, এবং যখন রাত্রের যে বাতাস গর্জন করে, অর্থাৎ রাত্রের দিকে কি হয়, বাতাসের বেগটা একটু বাড়তে থাকে। দেখবি দিনের বেলার তুলনায় রাত্রির দিকের বাতাসটা একটু বেশ জোরালো হয়, বুঝতে পেরেছিস। রাত্রের দিকে যখন জোরালো হয় তখন কি হয়,
সে যেন গর্জন করতে থাকে, যখন বাতাস গর্জন করতে থাকে। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, তখন সেই ঝড়ো বাতাসের মধ্যে চাঁদটাকেও তখন দেখা যায়, চাঁদটাও যেন দোল খাচ্ছে। চাঁদটা দোল খাচ্ছে মানেটা কি, চাঁদের সামনে দিয়ে যখন মেঘেদের সারিগুলো উড়ে যাচ্ছে, মেঘের সারিগুলো উড়ে যাচ্ছে, মাঝে মধ্যে চাঁদটাকে দেখা যাচ্ছে, ঢেকে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে, এটাকেই লেখক তুলনা করছেন যে চাঁদটাও যেন সেই ঝড়ো বাতাসের সঙ্গে দোল খাচ্ছে। কখনো তাদের আলোগুলো দেখাচ্ছে তো আলোগুলো আবার নিভে যাচ্ছে, অর্থাৎ চাঁদটাও যেন দোল খাচ্ছে। তাহলে এরপরে কি হচ্ছে, হি বাউন্সেস, অর্থাৎ রাত্রিবেলা যখন এই ঘটনাগুলো ঘটতে থাকে, বাতাস ঝড়ো বাতাসের সঙ্গে সঙ্গে চাঁদ যখন দুলতে শুরু করে, তখন কি করে, হি বাউন্স অন হিজ ফিট, সে তখন কুকুরটা কি করে, সে লাফাতে শুরু করে। হি বাউন্স, এখানে হি বলতে কি সিটাকে বোঝানো হয়েছে, সমুদ্র রূপী সেই যে কুকুরটাকে বোঝানো হয়েছে, সে কি করে, লাফাতে শুরু করে। টু হিজ ফিট, তার পায়ের উপর ভর করে সে লাফাতে শুরু করে। অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস, গন্ধ যেন শুঁকতে থাকে, অর্থাৎ খাবার পেলে, যেমন কোনো খাবার পেয়েছে, ধরো উপরের দিক দিয়ে কোনো খাবার যাচ্ছে, কুকুর সেই যে নাকে যে শুঁকে শুঁকে খাওয়ার, নাক দিয়ে গন্ধ শুঁকার চেষ্টা করছে, স্নাপস অ্যান্ড স্নিপস। শেকিং হিজ ওয়েট সাইডস, এবং কি করে, তার সেই যে শরীরটা ভিজে গেলে কি করে, সে সাইডের দিকে গিয়ে গিয়ে কাঁপিয়ে দেয় শরীরটাকে। যখন কুকুর বা কোনো পশুকে ধরো পুকুরে তাদের উপর জল ঢেলে দিলে কি করবে, তারা দেখবি সাইডের দিকে কিছু দূর চলে গিয়ে তার গাটাকে ঝেড়ে নেয় জলটা তাদের শরীর থেকে ফেলে দেওয়ার জন্য। ঠিক একইভাবে সে যেন কি করে, একেবারে পাথরের পাশে চলে যাবে। হি বাউন্স হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস, শেকিং হিজ ওয়েট সাইডস, শেকিং মানে তার যে ভেজা অংশগুলোকে সে কাঁপাবে, শেক করবে, কাঁপাবে। ওভার দ্য ক্লিপস, ক্লিপস মানে কি, শক্ত পাথরের টুকরোগুলো সমুদ্রের পাড়ে যেগুলো পড়ে আছে তার কাছে গিয়ে সে যেন নিজেকে কাঁপিয়ে গা থেকে জলগুলোকে ঝরিয়ে দেবে। বোঝা গেছে? তো আমরা তো দেখতে পাই জলগুলো এসে যখন সমুদ্রের পাড়ে শক্ত পাথরে ধাক্কা খায়, তো সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঢেউটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর সেগুলো জলের টুকরোগুলো ছড়িয়ে ছিটকাতে শুরু করে। তো এটাকে তিনি কুকুর যেভাবে ভিজে গেলে জলগুলোকে তার শরীর থেকে ছড়িয়ে দেওয়ার বা ছেড়ে দেওয়ার চেষ্টা করে, তো তার সঙ্গে এখানে তুলনা করেছে। অ্যান্ড হাউলস অ্যান্ড হাউলস, হাউলস অ্যান্ড হলস লং অ্যান্ড লাউড, কী করে, অ্যান্ড হাউলস মানে গর্জন করে, অ্যান্ড হলস মানে উচ্চস্বরে ডাকে, লং অ্যান্ড লাউড দীর্ঘ এবং লম্বা ডাক দেয়, মানে গর্জন করতে থাকে। তো এইভাবে সমুদ্রের যে আওয়াজটাকে কুকুর নামক পশুটার সঙ্গে এখানে তুলনা করে তার যে আওয়াজগুলোকে তুলনা করা হয়েছে। কুকুরকে অনেক সময় ধরে দেখবি যে দীর্ঘ লম্বা ডাক দিতে, বোঝা গেছে, অনেক সময় তো বার্কিং করতে থাকে, তো আবার বিভিন্ন ভিন্ন সময় কিন্তু ক্ষুধা পেলে দেখবি খাবার নিয়ে যাচ্ছে, তো অনেক সময় একটা দীর্ঘ টাইপের লম্বা কিন্তু ডাক দেয়, সেই রকম টাইপের ডাকের সঙ্গে এখানে তুলনা করা হচ্ছে। তো সারা দিন ধরে কি ঘটেছিল প্রথম প্যারাতে আমরা পড়লাম। এরপরে রাত্রিবেলাটা কি হয়, কুকুর লাফাতে থাকে বা গন্ধ শুনতে থাকে খাওয়ার জন্য, কিংবা জল ঝরিয়ে দেয় তার শরীরে লেগে থাকা জলগুলোকে, এটা আমরা সেকেন্ড প্যারাটাতে পড়লাম। তো এরপরে লাস্ট প্যারাটাতে চলে আসছি। এখানে কি রয়েছে, বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, মে এবং জুন যেটা আমাদের এখানে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, সেই সময়ের শান্ত দিনগুলোতে, হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, অর্থাৎ যখন কিনা ঘাসেরা, অর্থাৎ সেই উপকূল ভাগের বালিয়াড়ির অঞ্চলে যে জন্মানো ছোট ছোট ঘাসেরা, এই যে ডিউন মানে কি বালিয়াড়ি, বালিয়াড়ির উপর জন্মানো ঘাসেরা যখন শান্ত হয়ে যায়, প্লে নো মোর দেয়ার রিডি টিউনস, যখন তারা তাদের বাঁশির বাজানো শব্দ বন্ধ করে দেয়। অনেক সময় কি হয়, সেই যে ছোট ছোট ঘাসেদের উপর দিয়ে যখন বাতাস জোরে বয়ে যায়, তখন কিন্তু একটা সুরালো আওয়াজ কিন্তু তৈরি হয়, ঝনঝন শব্দ তৈরি হয়। এখানে লেখক এটাকে তিনি যে তার সুরালো বা মেলাঙ্কলি সঙ্গের সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ সেই যে ঘাসেদের দলগুলো যারা কিনা সুন্দর সুন্দর শব্দ তৈরি করে, তখনও প্লে নো মোর, তারা তাদের গান বাজায় না। তাহলে যখন কি হয়, সেই মে জুন মাস এসে যায়, তখন সেই শান্ত দিনগুলোতে তখন কি হয় না, বালিয়াড়ির উপরে থাকা যে সেই যে ঘাসেদের দল থেকেও ঘাসগুলোও কিন্তু সেই সুন্দর মিষ্টি শব্দ আর বের করে না। উইথ হিজ হেড, তখন সে কি করে, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তখন তার মুখটাকে সে কি করে, অর্থাৎ কুকুরটা কি করে, দু পা এলিয়ে দিয়ে, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তার যে দু পাকে থাবাযুক্ত পাগুলোকে বাড়িয়ে দিয়ে মুখটাকে নাম তার মাঝে রেখে কি লাইজ, সে যেন শুয়ে থাকে, নিশ্চুপ হয়ে শুয়ে থাকে। লাইজ অন দ্য স্যান্ডি শোর, সে যেন সেই যে বালিযুক্ত যে উপকূলে সে কুকুরটা যেন শুয়ে আছে, অনেক সারাদিন পরিশ্রম করার পরে সে যেন শান্ত হয়ে দু পা মেলে দিয়ে মুখটাকে বালির উপর পা দুটোকে মানে উন্মুক্ত পায়ের ভেতরে মাথাটাকে রেখে শান্তিতে সে যেন শুয়ে থাকে। so quiet he scarcely snored,
এতটাই শান্ত, সে কোনো মতেই সে যেন নাক ডাকিয়ে সে যেন ঘুমাচ্ছে, কোনো মতেই যেন সে নাক ডেকে সে ঘুমাচ্ছে। অর্থাৎ বিভিন্ন ঋতুতে সমুদ্র যে বিভিন্ন রূপ ধারণ করে, এখানে সেটার তুলনা আমরা দেখতে পাচ্ছি। সেটাকে তিনি কুকুরের সঙ্গে, কুকুর যে নামক যে প্রাণীটার বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম যে কাজ কারবার করে বেড়ায়, তার সঙ্গে কিন্তু সুন্দর এখানে কম্পেয়ার করে একটা সুন্দরভাবে তিনি এখানে তুলনা টেনে এনে এটা আলোচনা করেছেন। তো এটা তোরা নিশ্চয়ই বুঝতে পেরেছিস, এবং এটা পড়ার পরে তোরা অ্যাক্টিভিটিগুলো করিস। এরপরে আমরা আলোচনা করবো অ্যাক্টিভিটিগুলো।